অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে তার শুরুটা হয়তো আমরা অনেকেই জানি না। কেন চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, আর কত বছর ধরেই বা চলছে? দুই দেশের এই যুদ্ধ বিশ্বের অন্য যে কোনো যুদ্ধের তুলনায় অনেক বেশি সময় ধরে চলছে। আর আজকের দিনে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালাচ্ছে, একসময় সেই ইহুদিরাই ছিল নিপীড়িত। ঠিক 1000 বছর আগের কথা। পৃথিবীতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না তখন। ইহুদিরা ছিল নিপীড়িত, অত্যাচারিত। তারা পৃথিবীর যেখানেই বাস করুক না কেন তাদেরকে কেউ দেখতে পারত না। ঠিক কৃষ্ণাঙ্গ মানুষদের মতোই বৈষম্যমূলক আচরণ ও অত্যাচার সইতে হতো তাদেরকে। সে সময় একদল খ্রিস্টানরা বিশ্বাস করতেন তাদের যীশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। আর এই বিশ্বাস থেকেই খ্রিস্টানরা আজ থেকে ঠিক 1000 বছর আগে ইহুদিদের ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। একসময় ইহুদিরা বুঝতে শুরু করে তাদেরকে আসলে কেউ গ্রহণ করছে না, তাই তাদের এক হতে হবে এবং একটি রাষ্ট্র গঠন করলে তারা শান্তিতে বসবাস করতে পারবে। 1890 সালে থিওডর হার্জস নামের একজন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক প্যামফনেটে একটি রাজনৈতিক আন্দোলন শুরু করে যার নাম জায়নবাদ। স্পষ্ট ভাষায় বলতে গেলে একটি ধর্মের ভিত্তিতে শুধু ওই ধর্মের মানুষকে নিয়ে গঠিত রাষ্ট্রের বিষয়টিকেই বলা হয় জায়নবাদ। থিওডর হার্জস বলেন ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। তবে এর আগেও 1870 দশক থেকেই বেশ কয়েকটি সংগঠন এই একই বিষয় নিয়ে কাজ করছিল। তাই 1881 সালে সর্বপ্রথম ইহুদিরা ব্যাপক আকারে ফিলিস্তিন অঞ্চলে অভিবাসন শুরু করে। তবে কেন তারা ফিলিস্তিনকেই বেছে নিল? আসলে ইহুদিদের জন্য ফিলিস্তিনে অবস্থিত জেরুজালেম ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সেই সময়টাতে আসলে গাজা ইসরায়েল বা পশ্চিম তীর কোনো কিছুই ছিল না, বরং পুরো এলাকাটাই ছিল ফিলিস্তিন, যা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। আর এই অটোমান সাম্রাজ্য ছিল মুসলিম শাসকদের। তবে এই অঞ্চলে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী সবাই শান্তিতে বাস করছিলেন। তাই বিশ্বের অন্যান্য স্থানের ইহুদিরা এখানে আসতে শুরু করেন। তবে এ শান্তিপূর্ণ অটোমান সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধে। 1915 সালে ব্রিটিশ, ফ্রান্স এবং আরব বিপ্লবীরা অটোমান রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল। এমনকি ফিলিস্তিনে থাকা ইহুদিদের তখন অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য উস্কে দিয়েছিল ব্রিটিশরা। তারা প্রতিশ্রুতি দিয়েছিল অটোমান সাম্রাজ্যের পতন ঘটাতে পারলে ফিলিস্তিনেই ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে দেওয়া হবে। আর এই লড়াইয়ে হেরে যায় অটোমানরা। এরপর থেকেই এই অঞ্চলে ছিল ব্রিটিশদের শাসন। 1918 থেকে 1948 সাল পর্যন্ত সমগ্র ফিলিস্তিনি এলাকা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে ছিল। এদিকে জার্মানিতে ঠিক একই সময়ে রাজনৈতিক ক্ষমতা পান হিটলার। এরপরেই তিনি ব্যাপকভাবে ইহুদিদের হত্যা করতে শুরু করেন। হিটলারের কাছ থেকে বাঁচতে ইউরোপ অঞ্চলের ইহুদিরা পালিয়ে যায় বিভিন্ন দেশে। কেউ কেউ আমেরিকায় আশ্রয় নেয়, আবার অনেকেই চলে যান ফিলিস্তিনে এবং ব্রিটেন প্রাথমিকভাবে তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়, কিন্তু পরবর্তীতে তাদের ফিলিস্তিনে ঢুকতে বাধা দেয়, যার ফলে একটি ইসরায়েলি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। আর এই আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ তারাই ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র গঠন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন সে কথা থেকে সরে আসছে। আবার এদিকে 1940 সালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, কারণ তাদেরকে কথা দেওয়া হয়েছিল তাদেরকে ফিলিস্তিন, ইয়েমেন সহ পুরো আরব রাজ্য দেওয়া হবে। আর সে জায়গায় এখন তাদের ফিলিস্তিনি ইহুদিদের হাতে চলে যাচ্ছে। ফলে তখন ইসরায়েল ও ফিলিস্তিনি উভয়ই নিজেদের জাতীয়তাবাদের আন্দোলন চালিয়ে যায়। 1848 সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যথেষ্ট হয়েছে, এবার এখান থেকে সরে যেতে হবে। আর তখন ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘকে। কিন্তু এখানে আরো বড় ঝামেলা বাধে। 1947 সালে জাতিসংঘ মুসলিম ও ইহুদিদের মধ্যে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেয়।
এখানেও তারা অর্ধেক অর্ধেক না করে ইহুদিদের দেয় 55% অঞ্চল এবং মুসলিমরা পায় 43% অঞ্চল, আর বাকি 2% অঞ্চল হলো জেরুজালেম। জেরুজালেম যেহেতু মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান 3 ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান, তাই এই অঞ্চল আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকে। ইহুদিরা সঙ্গে সঙ্গে এই পরিকল্পনা মেনে নেয়, কেননা তাদের তো নিজেদের কোনো অঞ্চলই ছিল না, কিন্তু এখন তারা নিজেদের একটি রাষ্ট্র পাচ্ছে। তবে ফিলিস্তিনিরা এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না। এদিকে তাদের সঙ্গে যুক্ত হয় আরব দেশ, কেননা অটোমান সাম্রাজ্য পতন ঘটাতে তাদেরকেও লোভ দেখিয়েছিল ব্রিটিশরা। তারা মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার একটি বিশাল অঞ্চল নিয়ে মুসলিম সাম্রাজ্য গঠন করতে চেয়েছিল, কিন্তু তাদেরকেও ধোঁকা দেয় ব্রিটেনরা। ফলে ব্রিটিশ সরকারের উপর রাগ থেকে তারা ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। আরবরা এই বলে যুদ্ধ শুরু করে যে তারা ফিলিস্তিনিদের 1 ইঞ্চি জমিও ইসরায়েলিদের হতে দেবে না। আর এ যুদ্ধ ইতিহাসে 1948 সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক যুদ্ধ, কেননা একটি ক্ষুদ্র নতুন দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 5টিরও বেশি দেশ। তবে ইহুদিরাও তাদের জীবনপণ যুদ্ধ করেছিল, কেননা তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। তারা যদি আবার ইউরোপে ফিরে যেত তবে তাদের সঙ্গে আগের মতোই সেই নির্মম অত্যাচার চলত। এই ভয় থেকে তারা জীবন মরণ যুদ্ধ করে এবং ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয়। 1959 সালে এই যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘের পরিকল্পনা অনুসারে যে অঞ্চলগুলো ফিলিস্তিনের হওয়ার কথা ছিল তার অনেক অংশই দখল করে নেয় ইসরায়েল। গাজা চলে যায় মিশরের দখলে, আর পশ্চিম তীর চলে যায় জর্ডানে, অর্থাৎ ফিলিস্তিনিদের আর কোনো অঞ্চলই থাকে না। এরপর 1967 সালে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, যা 6 দিন ব্যাপী চলে। আর এ যুদ্ধেও ইসরায়েলরা সহজে জিতে যায়। এ যুদ্ধে ইসরায়েল কেবল গাজা ও পশ্চিম তীর দখল করে নেয় না, এর সঙ্গে মিশরের বিশাল এলাকা দখল করে নেয়। তবে ফিলিস্তিনিরা নিজেদের দেশ ফেরত চায়। এ কারণে 1964 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও প্রতিষ্ঠিত হয়েছিল। তারা চেয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নিজেদের দেশ ফিলিস্তিনকে ফিরিয়ে নেওয়া। আর প্রাথমিকভাবে তারা চেয়েছিল যে ইসরায়েল বলে আর কোনো রাষ্ট্র থাকবে না। তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। কি নির্মম বিষয়, নিজেদের দেশ ফিরে পেতে সংগ্রাম করার কারণে তাদেরকে সন্ত্রাসীর কাতারে ফেলা হয়। এরপর 1937 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। তবে এ যুদ্ধে কোনো কিছুই অর্জন করতে পারে না তারা। তবে 1974 সালে পিএলওকে ফিলিস্তিনি জনগণেরই একটি প্রতিনিধি দল হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ, এবং 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা সফল হয় এবং মিশর হলো প্রথম আরব দেশ যারা ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এ সময় ইসরায়েল মিশরে যে অঞ্চল দখল করেছিল তা মিশরকে ফিরিয়ে দেয়। আর এ সফল শান্তি চুক্তির কারণে উভয় দেশের প্রধানমন্ত্রীকে পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 1967 সাল থেকে 1980 সালের মধ্যে ইসরায়েলের বাসিন্দারা গাজা এবং পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে নিজেদের দখলদারি চালাতে থাকে। তারা সেখানে ঢুকে বসতি স্থাপন করে থাকতে শুরু করে, যা ছিল অবৈধ। তবে ইসরায়েল সরকার এ কথা জেনেও তাদেরকে বাধা দেয়নি। কিন্তু কট্টরপন্থী ইসরায়েলরা তখন দাবি করে যে পুরো ফিলিস্তিন তাদের, তাই তারা গাজা এবং পশ্চিম তীরে বসতি স্থাপন করে। 1992 সালে একটু শান্তির মুখ দেখা যায়। ইসরায়েলের একজন অদ্ভুত প্রধানমন্ত্রী ছিল, তার নাম ইৎজাক রবিন। তিনি বলেন পিএলও কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা শুধু তাদের দেশ ফেরত চায় এবং তিনি বলেন এটি তাদের অধিকার এবং তাদের উচিত তাদের দেশ তাদেরকে ফিরিয়ে দেওয়া। এসব কথা শুনে তখন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাতও গলে যায়। ইসরায়েল যখন পিএলওকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় তখন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাতও ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং এখানে 1993 সালে আরেকটি শান্তি চুক্তি হয়, যেখানে প্রথমবারের মতো এই দুই দেশের নেতারা এক টেবিলে বসে কথা বলেন কিভাবে তারা দুই দেশকে
ঝগড়া এবং যুদ্ধ ছাড়া ভাগ করতে পারেন। ফলস্বরূপ 1994 সালে আবারও ইসরায়েল প্রধানমন্ত্রী ও ফিলিস্তিন প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পুরস্কার পান। প্রথমবারের মতো ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠিত হয় আর এর নাম দেওয়া হয় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি। তবে এই সময়ে পশ্চিম তীরে অনেক ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন করেছিল এবং চরমপন্থী ইসরায়েলিরা কোনোভাবে এই জায়গা থেকে সরে আসতে রাজি হয় না, বরং তারা এই শান্তিপ্রিয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তবে ইৎজাক রবিন শান্তি প্রতিষ্ঠায় এতটাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাতের সঙ্গে চুক্তি করেন। পশ্চিম তীরে যে অঞ্চলগুলোতে ইসরায়েলিরা বসতি স্থাপন করেছেন, ধীর স্থির গতিতে তাদের বিনিয়োগগুলো উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলে উভয় দেশেরই কর্তৃত্ব থাকবে এবং এই চুক্তিতে ইয়াসিন আরাফাতও খুশি হয়ে স্বাক্ষর করেন। তবে চরমপন্থী ইহুদিরা কোনোভাবেই এই বিষয়টি মেনে নিতে পারে না এবং এই শান্তিপ্রিয় প্রধানমন্ত্রীকে তারা গুলি করে হত্যা করেন। তারা ফিলিস্তিনের সঙ্গে সমঝোতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের কথা হচ্ছে পুরো ফিলিস্তিন তাদের, আর তারা পুরো পরিস্থিতি উত্তাল করে ফেলেছিল। তবে এর ঠিক 5 থেকে 6 বছর আগে ফিলিস্তিনের মধ্যে থেকে একটি দল গঠন হয়েছিল যা হামাস নামে পরিচিত। তারা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিনকে সমর্থন করত। তবে কট্টরপন্থী ইসরায়েলিরা যখন নিজেদের প্রধানমন্ত্রীকেও মেরে ফেলেন, তখন থেকে হামাসরাও অস্ত্র হাতে তুলে নেয়। ইসরায়েলের একটি ভুলে হামাসরা ইসরায়েলের থেকেও আরও কঠোরপন্থী হয়ে ওঠে এবং ইসরায়েলকে এবার তাদের নির্ধারিত ভূখণ্ডেই শান্তিতে থাকতে দেয় না। তারা বোমা হামলা, এমনকি আত্মঘাতী বোমা হামলাও চালায়। ফলে উভয় দিকে চরম বিদ্বেষ তৈরি হয়। 1996 সালে হামাস গ্রুপ ফিলিস্তিনি নির্বাচনকেই বয়কট করে বসে, আর হামাসদের এমন চরম হামলার ফলে ইসরায়েলিরা তাদের সেই প্রধানমন্ত্রী ইৎজাক রবিনের কথা মতো পশ্চিম তীর ছেড়ে দেওয়ার কথা বলেন। তবে হামাসরা এবার এতে রাজি নয়। তাদের কথা হচ্ছে পুরো ইহুদি জাতিকে এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং এরপর 2002 সাল থেকে চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত কর্মকাণ্ড, আর এ হামলা পাল্টা হামলা চলছে আজও।